যদি কারো প্রশ্ন থেকে থাকে কিছু প্রশ্ন করতে পারেন। যারা দেখছেন আমাকে তাদেরকে জানাই, যদি কোনো প্রশ্ন থেকে থাকে হোমিওপ্যাথিক রিলেটেড তাহলে প্রশ্ন করতে পারেন। এবং এই প্রশ্নের সাথে সাথে আমি আলোচনা করব আজকে রেপার্টারির বিষয়ে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ রেপার্টারি, রেপার্টারির সুবিধা কী কী, রেপার্টারি ইউজ করার সুবিধা কী কী, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ লাইভটি শেয়ার করে দিন আপনাদের ওয়ালে, আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও এই লাইভের সাথে কানেক্ট হতে পারে। তো যে বিষয়টা বলছিলাম, ইউ ক্যান আস্ক মি any question about homeopathy আমি আমার সাধ্যমতো আমার জ্ঞান যতটুকু আছে সেই জ্ঞানের পরিসীমা থেকে, জ্ঞানের সীমা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। সো আপনারা কোশ্চেন করতে পারেন, প্রশ্ন করতে পারেন। এবং আবার অনুরোধ করব আপনারা প্লিজ এই লাইভটিকে শেয়ার করে দিন আপনাদের ফেসবুক, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আপনাদের ওয়ালে পোস্ট করে দিন, যাতে করে আরও অন্যরাও কানেক্ট হতে পারে। তো ফ্রেন্ডস, কল্যাণ মণ্ডল, হাউ আর ইউ? আই এম ফাইন, ভালো আছি। হ্যাঁ, যার জন্য আমি লাইভে এসেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সো প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিন। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, প্লিজ শেয়ার দিস ভিডিও on the Facebook walls, WhatsApp and Facebook groups or on other social media. তো আলোচনা করব এই ফাঁকে ফাঁকে আমরা রেপার্টারির ভূমিকা নিয়ে, রেপার্টারির অ্যাডভান্টেজ নিয়ে একটা বই থেকে আলোচনা করছি। তো পয়েন্টগুলো দেখে দেখে আমি বলবো এবং এগুলোকে একটু বিস্তারিত আলোচনা করার সাথে সাথে বলে যাব যে রেপার্টারির অ্যাডভান্টেজগুলো কী কী। ফার্স্ট অফ অল, রেপার্টারি কি আমরা সকলে জানি, বিকজ আমরা হোমিওপ্যাথিক ফিল্ড থেকে বিলং করছি। যারা আমাকে দেখে, আমার লেকচার শোনে বা আমার বিভিন্ন ভিডিওগুলো, লাইভ ক্যাস্টিংগুলো দেখে থাকেন, তারা সকলেই জানেন রেপার্টারি কি, বিকজ তারা হোমিওপ্যাথি চর্চা করেন, হোমিওপ্যাথির সঙ্গে যুক্ত। সো তারা জানেন যে রেপার্টারি কি। রেপার্টারি হচ্ছে সিমটমসের ইন্ডেক্স। যেমন প্রত্যেকটা বই, প্রত্যেকটা ভাষা, বাংলা হোক, হিন্দি হোক, ইংরেজি হোক, প্রত্যেকটা ভাষার যেমন ডিকশনারি থাকে, ওই ভাষাটার যে শব্দগুলো, সেই শব্দগুলোর মানেগুলো কি, তার মানে বা অর্থ বোঝার জন্যে প্রত্যেকটা ভাষারই আলাদা আলাদা ডিকশনারি পাওয়া যায়। ঠিক তেমনই আমাদের হোমিওপ্যাথিতে যে ম্যাটেরিয়া মেডিকা আছে, যে ম্যাটেরিয়া মেডিকাতে বিভিন্ন ধরনের সিমটমস দেওয়া আছে, বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক সাইন এবং সিমটমস দেওয়া আছে, সেই সাইন এবং সিমটমসের একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে যে বইয়েতে, সেই বইটাকে আমরা রেপার্টারি বলে জানি। আশা করি বোঝাতে পেরেছি। আবার বলে দিই, ম্যাটেরিয়া মেডিকা আমাদের যে বই, যে বইয়ে বিভিন্ন রোগের, বিভিন্ন মানুষের, বিভিন্ন পেশেন্টের লক্ষণ দেওয়া আছে, সাইন এবং সিমটমস দেওয়া আছে, সেই সাইন সিমটমসগুলোকে একটা নির্দিষ্ট ওয়েতে যখন কোনো একটা বইয়ে দেওয়া আছে বা ইন্ডেক্স করা আছে, সুসজ্জিতভাবে দেওয়া আছে, তাদের গ্রেডেশন অনুযায়ী সাজানো আছে, সেই বইটিকে আমরা রেপার্টারি বলবো বা রেপার্টারি বলে জানি। সো রেপার্টারি ইজ নাথিং বাট আ ইন্ডেক্স অফ সিমটমস, index of variety of symptoms which is present in the materia medica, in the different types of materia medica. So আমরা বুঝতে পারলাম রেপার্টারি ইজ নাথিং বাট আ ডিকশনারি। এটা হচ্ছে একটা ডিকশনারি, যে ডিকশনারিটাতে আমরা মেটেরিয়া মেডিকার বিভিন্ন রোগের যে সাইন সিমটমস, বিভিন্ন ওষুধের যে সাইন সিমটমস, সেই ওষুধের সাইন সিমটমসগুলোকে একটা গ্রেডেশন অনুযায়ী সুসজ্জিতভাবে দেখতে পাই। তো এই যে মেটেরিয়া মেডিকার যে সাইন এবং সিমটমসগুলো, এগুলোকে রেপার্টারির ভাষাতে রুব্রিক বলা হয়। সো রুব্রিক ইজ নাথিং বাট কালেকশন অফ সিমটমস। বিভিন্ন সিমটমসের কালেকশনকে আমরা রুব্রিক বলে জানব। যেমন ধরুন, কোনো ফিমেলসের সাদা স্রাব হচ্ছে, দ্যাট মিন্স
a patient, a female is suffering from white discharge. সো হোয়াইট ডিসচার্জ নামে কোনো সিমটমস আমরা হেপাটাইটিসে পাবো না। হেপাটাইটিসে কীভাবে পাবো? লিউকোরিয়া এই সিমটমে এই রুব্রিক নামে এই রুব্রিকটাতে আমরা খুঁজবো যখন কোনো পেশেন্ট একটা সাদা সাপে ভুগবে, বা ধরুন কারো শ্বাসকষ্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ব্রিদিং ডিফিকাল্টি বলে কোনো রুব্রিক পাবো না, আমরা পাবো ডিসপনিয়া বলে রুব্রিক পাবো। অথবা ধরুন কারো গলা বসে গেছে, স্বরভঙ্গ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা যে রুব্রিকটি পাবো সেটা হচ্ছে অ্যাফোনিয়া। বা ধরুন কারো চুল পড়ছে, সেই ক্ষেত্রে বাল্ডনেস, এই সিমটম এই রুব্রিকে আমরা খুঁজে পেতে পারি। তো এইভাবে আমরা বিভিন্ন রুব্রিক খুঁজে পাবো আমরা রেপার্টারিতে। তো এই রেপার্টারির কিছু অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। এভরি বুক হ্যাজ দেয়ার লিমিট অ্যান্ড স্কোপস, as well as every subject has advantage and disadvantages. So advantage গুলো কি? What are the advantages of repertory? This is the topic of today's discussion. আজকের আলোচনাতে আমরা এটাই বিস্তারিতভাবে জানবো, বিস্তারিত আলোকপাত করব, দ্যাট হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ রেপার্টারি। এই রেপার্টারির অ্যাডভান্টেজগুলো যদি আমরা জানি এবং রেপার্টারির ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা জানি যদি, তাহলে আমরা সঠিক ওয়েতে সঠিকভাবে এই রেপার্টারিটাকে ইউজ করতে পারবো। সো দেয়ার আর আ লট অফ রেপার্টারিজ, অনেক ধরনের রেপার্টারি আছে। বনিংহাউসেস রেপার্টারি, কেন রেপার্টারি, মার্ফিস রেপার্টারি, আর অনেক রেপার্টারি আছে। সিনথেটিক রেপার্টারি, সিনথেসিস রেপার্টারি, পাঠক রেপার্টারি, অনেক রেপার্টারি আছে। তো এই অনেক রেপার্টারির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফ্রিকোয়েন্টলি ইউজেবল যে রেপার্টারিটা রয়েছে, সেই রেপার্টারিটা হচ্ছে কেন রেপার্টারি, হুইচ অলসো আই প্রেফার অ্যান্ড আই ইউজ। আমি যেটাকে সবচেয়ে বেশি প্রেফার করি এবং সবচেয়ে বেশি ইউজ করি। সো সেটাই আজকের বিষয় নয়। আজকের বিষয় হচ্ছে আমরা রেপার্টারির যে ব্যবহার করব, সেই রেপার্টারির ব্যবহারের কারণ কি, কেন রেপার্টারি ইউজ করব। আমরা হোমিওপ্যাথিক ওষুধ খাবো কেন, যদি আমি প্রশ্ন করি অ্যালোপ্যাথি কেন খাবো না? আমরা হোমিওপ্যাথি কেন প্রেফার করব, হোমিওপ্যাথি কেন ট্রিটমেন্ট করাবো? কারণ হোমিওপ্যাথিতে সাইড ইফেক্ট নেই, বা সাইড ইফেক্ট একদমই কম। সঠিকভাবে যদি ওষুধ নির্বাচন করা হয় তাহলে প্রায় সাইড ইফেক্ট নেই বললেই চলে। হোমিওপ্যাথিক ওষুধ আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে ইনক্রিজ করে। হোমিওপ্যাথিক ওষুধ কম খরচা, হোমিওপ্যাথিক ওষুধ কস্টটা কম, হোমিওপ্যাথিক ওষুধ সেফ ওয়েতে ইউজ করা হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ অফ হোমিওপ্যাথি। আর অনেক আছে, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি এটা। তো হোমিওপ্যাথির এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। কেন আমরা হোমিওপ্যাথি ইউজ করব অন্য প্যাথির থেকে, হোমিওপ্যাথির গুরুত্ব কী, হোমিওপ্যাথির অ্যাডভান্টেজেস কী, ঠিক তেমনই আমরা রেপার্টারি যে ব্যবহার করব, সেই রেপার্টারির গুরুত্ব কোথায়, হোয়াই উই ইউজ রেপার্টারি। আমরা রেপার্টারি ব্যবহারের যদি কারণ না জানি, রেপার্টারি ব্যবহার করার যদি গুরুত্ব না বুঝি, প্রয়োজনীয়তা না উপলব্ধি করি, সো হোয়াই উই ইউজ রেপার্টারি, যার জন্য আমি আজকে আলোচনা করছি রেপার্টারির ভূমিকা কী আমাদের প্র্যাকটিসে এবং রেপার্টারির গুরুত্ব কী। তার আগে দুটো প্রশ্ন আছে, দেখে নিই। আজাজুল হক, মাই ডিয়ার দাদা, কেমন আছেন? ভালো আছি দাদা, আমি বাংলাদেশ থেকে বলছি। থ্যাংক ইউ, সাপোর্ট করতে থাকুন এইভাবে। বিলাত আহমেদ, ধন্যবাদ। বিলাত মোহাম্মদ, ধন্যবাদ। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে উপকৃত করুন প্লিজ। হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেব। রাকিব মিয়া, আদাব দাদা, আপনি কেমন আছেন? আপনার লাইভ ভালো লাগে, ধন্যবাদ। তো যারা দেখছেন আমি ভালো আছি তাদেরকে সকলকে বলে দিই, প্লিজ এই যে লাইভটি শেয়ার করে দিন আপনাদের ফেসবুক, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের যদি অন্য কোনো গ্রুপ থেকে থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তাহলে প্লিজ এই ভিডিওটি শেয়ার করুন। বিকজ যত বেশি শেয়ার করবেন তত বেশি কানেক্ট করতে পারবে আমার সাথে মানুষেরা, সাধারণ মানুষেরা। তো প্লিজ শেয়ার দিস ভিডিও। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, প্লিজ ডিসকাস অ্যাবাউট রেপার্টারি পার্ট অফ জেনারেটিক্স নয়, জেনারেটিস। কল্যাণ মণ্ডল বলছেন প্লিজ ডিসকাস অ্যাবাউট রেপার্টারি পার্ট অফ জেনারেটিক্স নয়, ওটা জেনারেলিটিস হবে, জেনারেলিটিস।
তো জেনারেলিটিস তো আলোচনা আজকের বিষয় নয়, আজকে আমি আলোচনা করছি অ্যাডভান্টেজ কী, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ রেপার্টরি। তো তাও একটু বলে দিই কল্যাণ মণ্ডল আপনার জন্য, কিন্তু আমি আজকে আলোচনা অন্য কিছু করছি, তা বলে দিই, একটু টাচ দিয়ে দিই। জেনারেলিটিস মানে হচ্ছে জেনারেল যে সিমটমগুলো, যেমন কথার মানে বলছি আপনার কোনো একটা রোগ কোনো একটা নির্দিষ্ট টাইমে অ্যাগ্রাভেটস করছে, ধরুন ফিজিক্যাল জেনারেল হতে পারে, মেন্টাল জেনারেল হতে পারে। যেমন ধরুন কোনো একটা নির্দিষ্ট রোগ একটা নির্দিষ্ট টাইমে অ্যাগ্রাভেট করছে, যেমন আপনার মাথায় ব্যথা ধরুন 12টা সময়তেই অ্যাগ্রাভেটস করছে বা বেড়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোথায় খুঁজবেন? হেড চ্যাপ্টারে যাবেন, পেনে যাবেন, সেখানে 12টার সময় দেখবেন 12টায় কোনো বৃদ্ধি আছে কিনা, কোনো মেডিসিন আছে কিনা। 12টার সময় মাথা ব্যথা বৃদ্ধি হয়, সেখানে যদি না পান, আপনি যদি সেখানে না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোথায় খুঁজবেন? সেই ক্ষেত্রে আপনি অ্যাজ জেনারেল আপনি জেনারেলিটিস চ্যাপ্টারে গিয়ে দেখবেন যে জেনারেল প্রত্যেকটা রোগ অ্যাগ্রাভেটস হচ্ছে 12টার সময়, সেটা দেখবেন জেনারেলিটিসে। আবার বলি, আপনার মাথা ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা রাত 12টায় বৃদ্ধি হচ্ছে, আপনি হেড চ্যাপ্টারে গিয়ে পেনে দেখলেন রাত 12টায় কোনো মেডিসিন পাচ্ছেন না, বা সেরকমভাবে কোনো কিছু মেডিসিন নেই, ইম্পর্ট্যান্ট মেডিসিন, অথবা দুটো বা একটা আছে, অথবা নেই ধরুন। তো সেই ক্ষেত্রে আপনি জেনারেলিটিস চ্যাপ্টারে গিয়ে আপনি অ্যাজ জেনারেল যে অ্যাগ্রাভেশন টাইমগুলো দেওয়া আছে, নাইট অ্যাগ্রাভেশন, রাত 12টাতে অ্যাগ্রাভেশন, সেই ক্ষেত্রে সেই জায়গাতে খুঁজবেন। অথবা ধরুন কোনো একটা পেশেন্টের অল্পতেই ঠান্ডা লেগে যায়, তো অল্পতেই ঠান্ডা লেগে যায়, তার কি মাথায় ঠান্ডা লাগে, তার কি নাকে ঠান্ডা লাগে, তার কি হাতে ঠান্ডা লাগে, তার কি বুকে ঠান্ডা লাগে? কোনো একটা নির্দিষ্ট পার্টি ঠান্ডা লেগে যায় না, অ্যাজ এ হোল পুরো মানুষটা ঠান্ডা লেগে যায়, অল্পতেই সর্দি কাশি হয়ে যায়, টেন্ডেন্সি টু ক্যাচেস কোল্ড ইজিলি। এই সিমটমটা কোনো একটা নির্দিষ্ট আপনি চ্যাপ্টারে পাবেন না, মানে আই মিন কোনো হেড চ্যাপ্টারে বা ইয়ার, নোজ, মাউথ, স্টামাক, অ্যাবডোমেন, আই, ইয়ার, মাইন্ড, এই সমস্ত কোনো চ্যাপ্টারেই আপনি টেন্ডেন্সি টু ক্যাচেস কোল্ড ইজিলি, এই যে রুব্রিকটা, এটা পাবেন না। তাহলে এই রুব্রিকটা কেন পাবেন না? কারণ অ্যাজ এ হোল পেশেন্টটা ঠান্ডা লেগে যায়, কোনো একটা নির্দিষ্ট বডির কোনো একটা নির্দিষ্ট পার্টে ঠান্ডা লাগছে না, অ্যাজ আ হোল পুরো পেশেন্টটা ঠান্ডা লেগে যাচ্ছে। যার জন্যে এই রুব্রিকটা আপনি জেনারেলিটিসে গিয়ে খুঁজবেন। কোল্ড এই চ্যাপ্টারে গিয়ে জেনারেলিটিস চ্যাপ্টারে গিয়ে কোল্ড এই রুব্রিকটাতে গিয়ে খুঁজবেন, টেন্ডেন্সি টু ক্যাচেস কোল্ড ইজিলি, এরকমভাবে একটা রুব্রিক আছে, দেখবেন এটাতে পাবেন। অথবা একটা পেশেন্ট স্নান করতে পছন্দ করে না, বা স্নান করলে তার সমস্ত রোগ অ্যাগ্রাভেট করে যায়, বাত অ্যাগ্রাভেটস, তাহলে এই ক্ষেত্রে আপনি তো কোনো একটা নির্দিষ্ট অর্গানে পাবেন না, নির্দিষ্ট চ্যাপ্টারে, জেনারেলিটিস ছাড়া অন্যান্য কোনো চ্যাপ্টারে পাবেন না, কারণ পুরো অ্যাজ এ হোল পেশেন্টের স্নান করতে পছন্দ নয়, বা স্নান করাতে অ্যাগ্রাভেটস করে যায়। তাহলে এই যে রুব্রিকটি আপনি বাত অ্যাগ্রাভেশন জেনারেলিটিস চ্যাপ্টারে পাবেন। তো এইভাবে যখন কোনো একটা নির্দিষ্ট অর্গ্যানের কথা বা কোনো একটা পার্টের কথা বলা হবে না, পেশেন্ট যে সিমটমটা দিচ্ছে সেই সিমটমটা কোনো একটা নির্দিষ্ট অর্গ্যান বা নির্দিষ্ট পার্টের নয়, সেই ক্ষেত্রে সেই সিমটমগুলো, সেই রুব্রিকগুলো আপনি জেনারেলিটিস চ্যাপ্টারে পাবেন। এছাড়াও আরও অনেক কিছু বলার আছে, আমি জাস্ট একটু টাচ দিলাম আপনাকে, এর থেকে বেশি বলা যাবে না, কারণ আমি রেপার্টরির অ্যাডভান্টেজ সম্বন্ধে আলোচনা করতে এসেছি আজকে, অলরেডি 15 মিনিট হয়ে গেছে। তো আবার আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ দ্যাট প্লিজ share this live to all of your social platforms like Facebook group, Facebook wall and WhatsApp and any other social media যেগুলোর সঙ্গে আপনারা যুক্ত আছেন, কানেক্ট আছেন, সেগুলোতে প্লিজ শেয়ার করে দিন, যাতে করে সকলেই কানেক্ট হতে পারেন। তাহলে আমি অনেকটা মোটিভেটেড ফিল করব অনেকে দেখলে, এবং আরও ভালোভাবে আপনাদের সঙ্গে আলোচনা, আপনাদের সঙ্গে আমি আমার যে ক্ষুদ্র জ্ঞান, সেই ক্ষুদ্র জ্ঞান আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো প্রাইমারি প্রথম কথা হচ্ছে প্রাইমারি ইন্ডেক্স টু দ্য ম্যাথমেটিকা। Repartee is a straightforward index to the mathematica and helps in picking up the medicines of different grades against a particular symptom. বিভিন্ন পার্টিকুলার সিমটমের একটা নির্দিষ্ট গ্রেড অনুযায়ী আমরা হোমিওপ্যাথিক ওষুধকে খুঁজে পাই রেপার্টরিতে। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, কোনো একটা পেশেন্ট এসেছে, সেই পেশেন্টটা মুখে ঘা নিয়ে এসেছে, স্টামাটাইটিস অর অ্যাপথি ইন দ্য মাউথ,
और মাউথ আলসার। তো এই অ্যাপথি বা মাউথ আলসার বা স্টামাটাইটিস, এই ক্ষেত্রে আপনার মাথায় একটাই মেডিসিন আসছে, সেই মেডিসিনটার নাম হচ্ছে মাক্সল। সো মাক্সলের কোনো সিমটমই আপনি পেশেন্টের মধ্যে পাচ্ছেন না। আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইট? একটা পেশেন্ট এসেছে স্টামাটাইটিস বা মুখে ঘা নিয়ে বা মাউথ আলসার নিয়ে, সেই মাউথ আলসারের জন্যে আপনার মাথায় একটাই মেডিসিন আসে, আপনি ম্যাথমেটিক্যাল পড়েছেন, একটাই মেডিসিন আপনার মাথায় আসে বা মনে এসেছে, দ্যাট ইজ মাক্সল। বাট দেয়ার আর নো symptoms of Maxol in the particular patient who comes in your clinic। যে পেশেন্ট আপনার ক্লিনিকে এসেছে সেই পেশেন্টের মধ্যে মাক্সলের কোনো সিমটমই নেই, তাহলে আপনি এক্ষেত্রে কী করবেন? বা যদি দেখলেন আপনার মাথায় মাক্সল এসেছে এবং নাক ঝমিকা এসেছে, দুটো মাত্র মেডিসিন এসেছে মাউথ আলসারের, কিন্তু আপনি ঠিক করতে পারছেন না যে মাক্সল সিলেকশন করবেন না নাক ঝমিকা সিলেকশন করবেন। কারণ কি? কারণ মাক্সলের কোনো সিমটমসই আপনি পাচ্ছেন না, কিন্তু নাক ঝমিকার কয়েকটা সিমটম পাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনাকে রেপার্টরি হেল্প করবে যে মাক্সল এবং নাক ঝমিকা ছাড়া অন্য কোনো মেডিসিন আছে কি না। প্রথম যে প্রশ্নটা ছিল, প্রথম যে আমি ঘটনাটা বললাম যে মাক্সল ছাড়া আপনার মাথায় কিছু আসছে না, সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন রেপার্টরি খুঁজে যে মাক্সল ছাড়া অন্য কোনো মেডিসিন আছে কি না এবং কী মেডিসিন। এবং দ্বিতীয় যে ঘটনাটা বললাম, সেই ক্ষেত্রে দেখবেন আপনি বুঝতে পারবেন মাক্সল কোন গ্রেডে আছে এবং নাক ঝমিকা কোন গ্রেডে আছে। তো এই ক্ষেত্রে আপনি রেপার্টরি খুলে দেখলেন, মাউথ চ্যাপ্টার খুললেন, অ্যাপথি খুললেন, অ্যাপথিতে দেখলেন মাক্সল ছাড়াও অনেক মেডিসিন রয়েছে। দেয়ার আর আ লট অফ মেডিসিনস ইন দ্য চ্যাপ্টার মাউথ, ইন দ্য রুব্রিক ইজ কল্ড অ্যাপথি। অ্যাপথি মানে মুখে ঘা। তো এই মুখে ঘায়ে দেখলেন মাক্সল রয়েছে, নাক ঝমিকা রয়েছে, ক্যালেন্ডুলা রয়েছে, ফাইটোলাক্কা রয়েছে, অ্যাসিড নাইট্রিকাম রয়েছে, নাক ঝমিকা রয়েছে, মেজেরিয়াম রয়েছে, সালফার রয়েছে, আ লট অফ রেমেডিস আর দেয়ার ইন দ্য রেপার্টরি। তাহলে আপনি এতগুলো মেডিসিন খুঁজে পেলেন, এতগুলো আপনি মেডিসিন আপনার মাথায় চলে এলো। এবারে আপনি খুঁজুন যে পেশেন্টের মধ্যে অ্যাসিড নাইট্রিকের সিমটম আছে নাকি নাক ঝমিকার সিমটম আছে। যদি মাক্সলের সিমটম নেই, তাহলে ফাইটোলাক্কার সিমটম আছে কি, তাহলে কি সালফারের সিমটম রয়েছে পেশেন্টের মধ্যে। এটা এবারে আপনাকে হেল্প করবে, এটা রেপার্টরি হেল্প করলো আপনাকে মনে করিয়ে দিতে যে কী কী মেডিসিনের মধ্যে আপনার অ্যাপথি এই রুব্রিকটা এই সিমটমটা রয়েছে। তাহলে বুঝতে পারলেন? তাহলে ফার্স্ট অফ অল কী বললাম, কোনো একটা সিমটম, কোনো একটা লক্ষণ কতগুলো মেডিসিনের মধ্যে আমরা পাবো এবং কোন গ্রেডেশন। যেমন ধরুন কোনো একটা অন্য একটা কেস বলি, যদি আমি একটা মাথায় ব্যথা নিয়ে কেউ এলো, মাথায় ব্যথাতে আপনি দেখছেন মাথায় প্রচণ্ড ব্যথা, হঠাৎ আসছে হঠাৎ যাচ্ছে মাথায় ব্যথাটা রোদে থাকার পর শুরু হয়েছে, পেশেন্টের চোখ মুখ লাল হয়ে গেছে, পেশেন্টের জল তেষ্টা খুব একটা কিছু নেই, পেশেন্টের ক্যারোটিড এই দুই জায়গাতে দপদপ করছে। তো এই ক্ষেত্রে আপনি কতগুলো রুব্রিক নিলেন, হেডেক বা হেড পেন, সান হিট আফটার, এই ধরনের একটা রুব্রিক নিলেন। তো হেড পেন নিলেন, সেখানে পেলেন আপনি এন্টিমিক্রুট, সেখানে পেলেন আপনি জেলসিমিয়াম, সেখানে পেলেন ব্রায়ানিয়া, সেখানে পেলেন আপনি বেলেডোনা, গ্লোনাইনাম, এই ওষুধগুলো পেলেন। নেক্সট রুব্রিক নিলেন হেড পেন, স্টার্টেড এলিমেন্টস আফটার সানহিট বা সানহিট অ্যাগ্রাভেটস, হেড পেন সানহিট আফটার, এই ধরনের কিছু একটা রুব্রিক নিলেন। তাহলে সানহিট, আপনি তো হেড পেনে অনেক ওষুধ পেলেন, কিন্তু সানহিট আফটারে কী কী মেডিসিন পেলেন? দেখা গেল যে সানহিট অ্যাগ্রাভেশন আপনি ন্যাট্রামিউর পেলেন, আপনি গ্লোনাইন পেলেন, বেলেডোনা পেলেন, এন্টিমিক্রুট পেলেন, এই 4টে মেডিসিন পেলেন। আরও একটা রুব্রিক নিলেন, পেশেন্টের জল তেষ্টা মোটেই নেই, তাহলে থ্রাস্টলেসনেস একটা ওষুধ নিলেন, সেই ক্ষেত্রে হেড পেন ডিউরিং থ্রাস্টলেসনেস এই রুব্রিকটা নিলেন। এইখানে দেখলেন দুটো মেডিসিন পেলেন,
বেলেডোনা এবং এন্টিমগ্রুট, কোথার মানে বলছি আমি এগুলো, বা জেলসেমিয়াম এবং বেলেডোনা, এই দুটো ওষুধ পেলেন। আবার দেখলেন ব্যথাটা হঠাৎ শুরু হচ্ছে, আবার হঠাৎ চলে যাচ্ছে, বুঝতে পারছেন? ব্যথাটা হঠাৎ শুরু হচ্ছে, আবার হঠাৎ চলে যাচ্ছে, দ্যাট মিনস সাডেন অনসেট। তাহলে হেড পেন সাডেন অনসেট, এই ক্ষেত্রে দেখা গেল জেলসেমিয়াম নেই, জেলসেমিয়াম এলিমিনেট হয়ে গেল, বাদ পড়ে গেল, শুধুমাত্র বেলেডোনা দেখতে পাচ্ছি আমরা। তাহলে এইভাবে আমরা রেপার্টরির হেল্পে বেলেডোনাকে সিলেকশন করতে পারলাম, অথবা বেলেডোনার গ্রেডেশনটা জানতে পারলাম। সুপার গ্রেড বা ফার্স্ট গ্রেডে বেলেডোনা এই ওষুধটা প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। যেখানে দেখা যাচ্ছে জেলসেমিয়াম সেকেন্ড গ্রেডে, কোথাও কোথাও থার্ড গ্রেডে রয়েছে, কোথাও ন্যাট্রামিও রয়েছে, কোথাও ফার্স্ট গ্রেড বা থার্ড গ্রেডে, কোথাও গ্লোনাইন রয়েছে, কোথাও ফার্স্ট গ্রেডে, আবার কোথাও থার্ড গ্রেডে, কিন্তু বেলেডোনাটা প্রত্যেকটা জায়গাতেই ফার্স্ট গ্রেডে আছে। তো ইন দিস কেস দ্য সিলেকশন অফ ড্রাগ, দ্য সিলেকশন অফ রেমেডি ইজ অবভিয়াসলি বেলেডোনা। আবার বলি, কোনো একটা পেশেন্ট আপনার কাছে মাথা ব্যথা নিয়ে এসেছে, মাথায় ব্যথা হঠাৎ শুরু হয়েছে, মাথায় ব্যথার সঙ্গে জল তেষ্টা একদমই নেই, মাথায় ব্যথা হঠাৎ শুরু হচ্ছে বা হঠাৎ চলে যাচ্ছে, আবার মাথায় ব্যথা ক্যারোটিড, এই জায়গাতে একটা ক্যারোটিড আর্টারিতে আসে, মাথায় ব্যথার সঙ্গে চোখ মুখ লাল আসে। মাথায় ব্যথার কারণ হিসেবে আপনি অনুসন্ধান করতে গিয়ে পেলেন পেশেন্ট রোদে ঘুরেছিল, 2 দিন ধরে রোদে ঘুরেছে, রোদে কোনো কাজ করেছে, মাঠে কাজ করেছে বা অন্য কোথাও কাজ করেছে, অর্থাৎ রোদে থেকেছে, তারপরেই মাথা ব্যথা শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে অনেক মেডিসিন পেলেও আপনি প্রত্যেকটা জায়গাতেই বেলেডোনাকে ফার্স্ট রুব্রিক, ফার্স্ট গ্রেড মেডিসিন হিসেবে পেলেন। সো ইন দিস কেস দ্য সিলেকশন অফ ড্রাগ ইজ অবভিয়াসলি বেলেডোনা। তাহলে বোঝা গেল এখানে আমরা কীভাবে রেপার্টরি হেল্প নিচ্ছি। দেখা যাচ্ছে কোনো একটা মাথায় ব্যথার কেস ছিল, আমার মাথায় 2-3টে মেডিসিনই আসছে, বেলেডোনা, জেলসেমিয়াম, গ্লোনাইনাম, ব্রায়োনিয়া, ঠিক আছে, রাস্টক্স, ন্যাট্রামিওর, ঠিক আছে, এই ধরনের কয়েকটা মেডিসিনই আপনার মাথায় আসছে, বা ন্যাট্রামিওর মাথায় এলো না, রাস্টক্স, ব্রায়োনিয়া, জেলসেমিয়াম, বেলেডোনা, স্যাঙ্গুনেরিয়া, স্পাইজিলিয়া, ঠিক আছে, এই ধরনের কয়েকটা অ্যাকিউট, ম্যাকফস, এই ধরনের কয়েকটা অ্যাকিউট ওষুধ আপনার মাথায় এলো, কিন্তু পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম 2 years, পেশেন্ট 2 বছর ধরে এই মাথা ব্যথায় ভোগ করছেন। দ্যাট মিন্স দ্য পেশেন্ট হু হ্যাজ কাম ইন ইয়োর ক্লিনিক, যে পেশেন্টটা এসেছে আপনার ক্লিনিকে, সেই পেশেন্টটা ক্রনিক মাথা ব্যথায় ভোগ করছেন। তাহলে এই যে ক্রনিক মাথায় ব্যথা, এই ক্রনিক মাথা ব্যথাতে জেলসেমিয়াম বা বেলেডোনা বা ম্যাকফস রিলিফ দিতে পারে, প্যালিয়েশন দিতে পারে। কিওর বা আরোগ্য কখনোই দেওয়া সম্ভব নয় বেলেডোনা বা ম্যাকফসের দ্বারা, বিকজ he or she has been suffering from headache from 2 to 3 years, 2 থেকে 3 বছর ধরে, 2 থেকে 3 বছর থেকে পেশেন্ট এই মাথা ব্যথা ভোগ করছেন। তাহলে নিশ্চয়ই জেলসেমিয়াম বা বেলেডোনা বা ম্যাকফসে এই মাথা ব্যথাটাকে আরোগ্য করা যাবে না। জোরের উপর আমি মাথা ব্যথাটাকে রিলিফ দিতে পারি ম্যাকফস, বেলেডোনা, জেলসেমিয়াম, স্যাঙ্গুনেরিয়া এই ওষুধগুলোর দ্বারা, কিন্তু আরোগ্য করতে পারি না। সো এই ক্ষেত্রে আপনার মাথায় অন্য কোনো ডিপ অ্যাক্টিং ওষুধ মাথায় আসছে না, তাহলে আপনি কি করবেন? তাহলে পেশেন্টটাকে কি এইভাবেই দিতে থাকবেন? পেশেন্টটাকে কি এইভাবে ম্যাকফস বা জেলসেমিয়াম বা বেলেডোনা এই ধরনের সুপারফিশিয়াল বা শর্ট অ্যাক্টিং রেমেডি দিতে থাকবেন? এটা কিন্তু করা কখনোই উচিত নয়। 2-1 বার আমরা সুপারফিশিয়াল ড্রাগ দিয়ে পেশেন্টকে মাথা ব্যথাটা রিলিফ দিলেও পার্মানেন্টলি ইমপ্রুভ করার জন্য আমাদেরকে অবভিয়াসলি ডিপ অ্যাক্টিং অ্যান্টি মায়াজমেটিক কনস্টিটিউশনাল ড্রাগ সিলেকশন করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে খুব হেল্প করবে, রেফারেন্স দেবে কে? রেপার্টরি। আপনি বই খুলে দেখলেন হেড পেন, দেখলেন সেখানে অনেক মেডিসিন রয়েছে, সেখানে দেখলেন আপনি ন্যাট্রামিওর রয়েছে, সেখানে দেখলেন থুজা রয়েছে, সেখানে সালফার রয়েছে, সেখানে দেখলেন আপনি ল্যাকডিফ্লোরেটাম রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা মাথায় ব্যথার রেমেডি। সেখানে আপনি দেখলেন ল্যাকেসিস রয়েছে, হুইচ ইজ আ ভেরি ডিপ অ্যাক্টিং রেমেডি। সেখানে আপনি দেখলেন ইগনেসিয়া রয়েছে, এবং আপনি পাস্ট হিস্ট্রি নিতে গিয়ে দেখলেন পেশেন্টের কখন শুরু হয়েছে, আপনার মাথা ব্যথা কখন শুরু হয়েছে, আপনি কজেশন অনুসন্ধান করতে গিয়ে, আপনি কারণ খুঁজতে গিয়ে দেখলেন পেশেন্টের মাথায় ব্যথা তার খুব
খুব কাছের একজন দাদা বা কাছের কোনো একজন রিলেটিভ, মেবি হিজ ফাদার অর হার ফাদার, মেবি হিজ অর হার মাদার, ব্রাদার অর অ্যানি আদার রিলেটিভস মারা যাওয়ার পর থেকে তার এই মাথা ব্যথাটা শুরু হয়েছে। অর্থাৎ তার খুব ক্লোজ একজন আত্মীয় মারা যাওয়ার পরই তার প্রচণ্ড শক লাগে, দুঃখ লাগে, এবং তারপর থেকেই আস্তে আস্তে এই মাথা ব্যথাটার সূত্রপাত। এটা আপনি জানতে পারলেন পাস হিস্ট্রি খুঁজতে গিয়ে। তাহলে আপনি এইখানে মাথায় ব্যথার কেসটা যখন নিয়ে এসেছিল পেশেন্ট, তখন একবারও আপনার মাথায় ইগনেসিয়া আসেনি। কিন্তু যখন আপনি ইগনেসিয়া দেখলেন, হেড পেনে গিয়ে যখন ইগনেসিয়া দেখলেন, তখন ইগনেসিয়া দেখে আপনার মাথায় এলো একবার কজটা খুঁজি, যদি পিছনে কোনো মডিফিকেশন এলিমেন্টস ফ্রম, যদি এই ধরনের কিছু আমরা সিমটম পাই, তাহলে দেখি একবার খুঁজে। দেখলেন হ্যাঁ, তার একজন রিলেটিভ, তার একজন ক্লোজ আত্মীয় মারা যাওয়ার পরই, তার মৃত্যুর পরই তার এই মাথা ব্যথা শুরু হয়েছে। সো মডিফিকেশন এলিমেন্টস আফটার, এই রুব্রিকটাতে আমরা ইগনেসিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা ওষুধ জানি। ইগনেসিয়া ছাড়াও লাইকোপোডিয়াম, তাছাড়াও আরও ওষুধ আছে অ্যাসিড ফস, ন্যাট্রামিওর, এই ওষুধগুলো রয়েছে। তাহলে আপনার মাথায় কিন্তু ইগনেসিয়া বা ন্যাট্রামিওর কিছুক্ষণ আগে আসেনি, কিন্তু রেপার্টারি আপনাকে হেল্প করলো এই ইগনেসিয়া বা ন্যাট্রামিওর ওষুধটা মনে করিয়ে দিতে। সো রেপার্টারি ইজ ভেরি হেল্পফুল ইন সাম কেসেস, যে কেসগুলোতে আপনার মাথায় দুই একটা সো কল্ড মেডিসিনগুলো ছাড়া অন্য কোনো মেডিসিন মাথায় আসছে না। বা দেখা গেল মাথায় ব্যথাতে আপনি দেখতে পেলেন পেশেন্টের সালফার রয়েছে, এবং আপনি দেখলেন অ্যাজ আ হোল পেশেন্টের মধ্যে সালফারের বেশ কিছু সিমটম রয়েছে। সালফারের মতন পেশেন্টের নোংরামো স্বভাব রয়েছে, পেশেন্টের বডি মেকআপ সালফারের মতন স্টুপ শোল্ডার রয়েছে। দেখলেন পেশেন্ট স্নান করতে পছন্দ করে না, দেখলেন পেশেন্ট প্রচণ্ড মিষ্টি পছন্দ করে, পেশেন্ট খুব গরম কাতর, পেশেন্টের প্রায় স্কিন ডিজিজ হয়ে থাকে, বা পাস হিস্ট্রিতে কোনো স্কিন ডিজিজ হয়েছিল, সেটা সাপ্রেশনের পর মাথায় ব্যথা শুরু হয়েছে। এই ধরনের কিছু সালফারের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সিমটম আপনি পেয়ে গেলেন। সো এইভাবে আমরা সালফার দিতে পারি ওই পেশেন্টটাকে মাথা ব্যথাতে। কিন্তু যখন পেশেন্ট এসেছিল, আপনার মাথায় কি সালফার একবারও এসেছিল? আসেনি। সো এই ক্ষেত্রে আপনাকে রেপার্টারি হেল্প করলো। সালফার এই ওষুধটা মাথা ব্যথাতে কাজ করে, সালফারও মাথা ব্যথাতে ভালো রোল প্লে করে থাকে, এটা মনে করিয়ে দিতে আপনাকে হেল্প করলো রেপার্টারি। এবং সালফার কোন গ্রেডে আছে দেখুন, সালফার মাথা ব্যথাতে 3rd গ্রেডে আছে না 1st গ্রেডে আছে না 2nd গ্রেডে আছে। তাহলে ওই সালফারটা মাথা ব্যথাতে ভ্যালু কতটা? 1st গ্রেডে থাকলে সালফার মাথা ব্যথাতে খুব ভালো ভ্যালু রয়েছে, খুব ভালো প্রয়োজনীয়তা আছে সালফারের। 3rd গ্রেডে রইলে কম প্রয়োজনীয়তা আছে, কিন্তু একদম নেই বলা যাবে না। যদি সালফারের টিপিক্যাল পিকচার থেকে থাকে কোনো পেশেন্টের মধ্যে, এবং সেই পেশেন্টটা মাথা ব্যথা নিয়ে এসেছে, এবং মাথা ব্যথাতে সালফার 3rd গ্রেডে রয়েছে, যদি আমি রেপার্টারি খুলে দেখি, তাহলে কিন্তু সালফার আমরা দিতে পারি। আর 1st গ্রেডে থাকলে কোনো কথাই নয়, আমরা বুক খুলিয়ে সাহস করে আমরা সালফার প্রেসক্রিপশন করতে পারি। তো এইভাবে আমাদেরকে রেপার্টারি হেল্প করে। প্রথম এটা হচ্ছে কথা। দেখি কোনো প্রশ্ন আছে কি না। আচ্ছা, কোনো প্রশ্ন নেই। তো আপনাদেরকে আমি বলবো, আপনারা প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার যে অল্প নলেজ, আমার যে ক্ষুদ্র নলেজ, সেই নলেজ থেকে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ফেসবুক ওয়াল বা অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার বা বিভিন্ন গ্রুপে এই ভিডিওটি, এই লাইভটি শেয়ার করে দিন, যাতে অন্যরাও কানেক্ট করতে পারেন এবং হোমিওপ্যাথির যে কাজ, উপকারিতা, বেনিফিটস, সেগুলো সকলেই জানতে পারেন। দ্বিতীয় পয়েন্ট কি? সেকেন্ডারি এলিমিনেশন অফ দ্য নন ইন্ডিকেটেড মেডিসিনস। সেকেন্ডারিলি ইট হেল্পস টু এক্সক্লুড দ্য নন ইন্ডিকেটেড মেডিসিন। আপনি দেখলেন পেশেন্টের মধ্যে সালফারের কিছু বেশ সিমটম রয়েছে। পেশেন্ট গরম কাতর, পেশেন্ট মিষ্টি খেতে পছন্দ করে। তো এই যে দুটো সিমটম ন্যাট্রামিওরের মধ্যেও দেখতে পাই। পেশেন্টের নুনের প্রতি টান রয়েছে,
পেশেন্টের আরও কিছু সিমটম রয়েছে, যে সিমটমগুলো ন্যাট্রামিওর এবং সালফার দুটো মেডিসিনের মধ্যেই আমরা দেখতে পাই। বা ধরুন ন্যাট্রামিওর, সালফার এবং ডিপ অ্যাক্টিং কোনো ওষুধ থুজা, এই তিনটে মেডিসিনের মধ্যেই কিছু কিছু পেশেন্ট আমরা দেখি আমাদের ক্লিনিকে আসে, আমরা হতভম্ব হয়ে যাই, আমরা খুঁজে পাই না যে এই পেশেন্টটাকে সালফার দেব নাকি থুজা দেব নাকি ন্যাট্রামিওর দেব। ইট মে বি the patient is suffering from headache or from stool disorder or from any types of gastrointestinal disorders। তো পেশেন্ট যে কোনো রোগে সাফার করছে, সেই পেশেন্টটার আমরা টেস্টিং করে থুজা দেব নাকি আমরা সালফার দেব নাকি আমরা ন্যাট্রামিওর দেব, এইরকম তিনটে মাঝে মধ্যে ডিপ অ্যাক্টিং ওষুধ চলে আসে, আমরা খুঁজে পাই না, আমরা ঠিক করতে পারি না যে ওই পেশেন্টটাকে কী মেডিসিন সিলেকশন বা প্রেসক্রিপশন করা যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে রেপার্টারি হেল্প করবে। ইন দিস টাইপ অফ কেসেস রেপার্টারি হেল্পস আ লট। আমাদেরকে রেপার্টারি অনেক হেল্প করে। কীভাবে? পেশেন্ট যে কমপ্লেনটা নিয়ে এসেছে সেই কমপ্লেনটা কি, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নোট ডাউন দ্য মেইন সিমটম অর মেইন কমপ্লেন অফ দ্য পেশেন্ট। আফটার observing the main or chief complaint, you have to find out the rubric in the repertory. Suppose the patient is suffering by headache or the patient is suffering from some gastrointestinal disorder, তো এই দুটো হচ্ছে চিফ কমপ্লেন পেশেন্টের। পেশেন্টের শক্ত পায়খানা হয় এবং পেশেন্টের মাথায় ব্যথা রয়েছে দীর্ঘ 4 বছর ধরে। তো এই ক্ষেত্রে আমরা টেস্টিং করে থুজা, ন্যাট্রামিওর এবং সালফার এই তিনটে মেডিসিনেরই বেশ কিছু সিমটম, বড় বড় সিমটম রয়েছে দেখলাম। তো যেহেতু মেইন কমপ্লেন হচ্ছে পেশেন্টের মাথায় ব্যথা এবং শক্ত পায়খানা, তাহলে আমরা এই দুটো রুব্রিকে গিয়ে দেখব, রেপার্টারিতে গিয়ে এই দুটো রুব্রিক খুঁজে দেখব যে এই তিনটে মেডিসিনের মধ্যে কোন গ্রেডে কোন মেডিসিনটা রয়েছে। মাথায় ব্যথায় গিয়ে দেখলাম ফার্স্ট গ্রেডে রয়েছে সালফার এবং ন্যাট্রামিওর। থুজা আছে, কিন্তু থুজা আছে সেকেন্ড গ্রেড বা থার্ড গ্রেডে, তাহলে থুজার ভ্যালু একটু কমে গেল, কারণ চিফ কমপ্লেন পেশেন্টের মাথায় ব্যথা। আবার আমরা দেখলাম শক্ত পায়খানা, পেশেন্টের শক্ত পায়খানা রয়েছে, শক্ত পায়খানাতে আমরা গিয়ে দেখলাম থুজা, ন্যাট্রামিওর এবং সালফার তিনটে ওষুধই ফার্স্ট গ্রেডে রয়েছে, তাহলে থুজার ভ্যালুটা এখানে একটু কমে গেল, কারণ তিনটে মেডিসিনই দুটো রুব্রিকেই রয়েছে, কিন্তু থুজা একটা রুব্রিকে অর্থাৎ মাথায় ব্যথা এই যে রুব্রিক, এই রুব্রিকটাতে এক জায়গাতে সেকেন্ড বা থার্ড গ্রেডে রয়েছে। এবারে দেখা গেল মাথায় ব্যথাটা নির্দিষ্ট কোনো একটা টাইমে অ্যাগ্রাভেট করছে। আমরা একটা সিমটম পেয়েছি মাথায় ব্যথা, একটা সিমটম পেয়েছি শক্ত পায়খানা। তো এই মাথায় ব্যথাটার আমরা টাইম মডেলিটি খুঁজতে গিয়ে দেখলাম পেশেন্টের মাথায় ব্যথাটা সকাল 10টার সময়তে বেড়ে যাচ্ছে, বা মাথা ব্যথাটা সকাল সূর্য উদয়ের সাথে সাথে শুরু হচ্ছে এবং মাথা ব্যথাটা সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত চলতে থাকছে। দ্য অ্যাগ্রাভেশন পিরিয়ড অফ হেডেক ইজ সানরাইজ টু সানসেট। সো উই অল নো দ্যাট দিস সিমটম, দিস important and valuable symptom is present in a very important remedy, ন্যাট্রামিওর। তো সেই ক্ষেত্রে আমরা রেপার্টারিতে গিয়ে একবার কনফার্ম করব যে থুজা এবং সালফার আছে কিনা। সেখানে আমরা দেখলাম হেড পেন 10 AM, সকাল 10টার সময় মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, অথবা হেড পেন অ্যাগ্রাভেট সানরাইজ টু সানসেট। সেই ক্ষেত্রে দেখা গেল ফার্স্ট গ্রেডে একটাই রেমেডি, দ্যাট ইজ ন্যাট্রামিওর, এবং সেকেন্ড গ্রেডে সালফার এবং কোনো গ্রেডেই থুজা নেই। তাহলে থুজা এখানে এলিমিনেট হয়ে গেল, কারণ হেড পেনে থুজা ছিল সেকেন্ড গ্রেড, যেখানে সালফার এবং ন্যাট্রামিওর ছিল ফার্স্ট গ্রেডে। এবং এইখানে দেখা যাচ্ছে হেড পেনে
থুজা নেই, তাহলে থুজাকে এলিমিনেট করে দিলাম। কিন্তু সালফার রয়েছে, কিন্তু সালফার সেকেন্ড গ্রেড রয়েছে, এবং ন্যাট্রামিওর ফার্স্ট গ্রেড রয়েছে। এবং ন্যাট্রামিওরের সবচেয়ে ইম্পর্টেন্ট লক্ষণ, ন্যাট্রামিওর মধ্যে আমরা সকলেই জানি সানরাইজ টু সানসেট হেডেক অ্যাগ্রাভেশন, অথবা যে কোনো রোগ সকাল 10টায় বেড়ে যায়, এটা ন্যাট্রামিওরের ফিক্সড এবং খুব পিকিউলিয়ার একটা সিমটম ন্যাট্রামিওরের। তাহলে এখানে দ্য সিলেকশন অফ ড্রাগ ইজ অবভিয়াসলি ন্যাট্রামিওর। তাহলে এইভাবে আমাদের রেপার্টরি হেল্প করে। কোনো একটা জায়গাতে যখন আমরা ফেসে যাই, যখন আমরা ঠিক করতে পারি না, দেয়ার আর 3 or 4 when we find 3 or 4 deep acting anti-miasmatic remedy in a single case, in all of those cases repertory helps us to choose a drug, to choose single similimum. Understand what I said? যখন আমরা ফেসে যাই, যখন আমরা বুঝতে পারি না, যখন আমরা 3-4টে অ্যান্টিমাসমেটিক ডিপ অ্যাক্টিং ওষুধ একসঙ্গে জোগা খিচুড়ি হয়ে আমরা বুঝতে পারছি না যে কোনটা সিলেকশন করতে হবে, in all of those incidents, in all of those cases repertory helps us. রেপার্টরি আমাদেরকে পথ নির্দেশ করে, গাইড করে। সো রেপার্টরি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড টু অল অফ আস। আমাদের কাছে রেপার্টরি খুব ভালো একটা বন্ধু, হু গাইড আস, যে আমাদেরকে গাইড করে থাকে বিভিন্ন জায়গাতে। তাহলে দুটো পয়েন্ট আপনাদেরকে বললাম, আপনাদের সঙ্গে আলোচনা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে রেপার্টরি আমরা সেই ক্ষেত্রে ইউজ করব যে ক্ষেত্রে আমরা কোনো একটা মেডিসিন খুঁজে পাচ্ছি আর মাথায় আসছে না কোনো মেডিসিন, বা 2-4টে মেডিসিন আমার মাথায় আসছে, সুপারফিশিয়াল ড্রাগ, ওইগুলো কোনো ডিপ অ্যাক্টিং মেডিসিন মাথায় আমার আসছে না। সেই ক্ষেত্রে রেপার্টরি খুলে আমরা দেখব যে কতগুলো মেডিসিন রয়েছে আর ডিপ অ্যাক্টিং কোনো মেডিসিন রয়েছে কিনা। এবং দ্বিতীয় যে পয়েন্টটা বললাম যে 3-4টে মেডিসিন আপনি সিলেকশন করেছেন কোনো একটা কেসে, কোনো একটা ক্রনিক কেসে, তো 3-4টে ডিপ অ্যাক্টিং মেডিসিন তো আপনি একসঙ্গে দিতে পারবেন না, বিকজ দ্য প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি ইজ সিঙ্গেল ড্রাগ অ্যান্ড মিনিমাম ডোজ। তো সিঙ্গেল ড্রাগ আপনাকে সিলেকশন করতে হবে। সিঙ্গেল ড্রাগ আপনি সিলেকশন করবেন কী করে? 3-4টে ড্রাগ আসছে একসাথে। তাহলে সিঙ্গেল ড্রাগ সিলেকশন করতে গেলে আপনাকে রেপার্টরির সাহায্য নিতে হবে। কীভাবে সাহায্য নিতে হবে বিস্তারিত আলোচনা আমি করলাম। তো এই দুটো পয়েন্ট আলোচনা আমি করলাম যে আমরা বিভিন্ন মেডিসিনের রেফারেন্স পাবো রেপার্টরি থেকে, এবং কোনো 3-4টে মেডিসিনের মধ্যে আমরা দুটো মেডিসিনকে 3টে মেডিসিন সিলেকশন করতে যদি আমাদের মাথায় আসছে, তাহলে দুটো মেডিসিনকে আমরা এলিমিনেট করতে পারবো, বাদ দিয়ে দিতে পারবো, এবং ওই 3টে মেডিসিনের মধ্যে যে কোনো একটা মেডিসিনকে সিলেকশন করতে আমাদেরকে সাহায্য করবে কে? রেপার্টরি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তো হয়ে গেল অনেকক্ষণ, প্রায় 40 মিনিট পার হয়ে গেছে। তো আমি বেশিক্ষণ থাকবো না, আলোচনাটা খুব সুন্দরভাবে হচ্ছে। কোনো প্রশ্ন আছে কিনা দেখে নিই। কোনো প্রশ্ন? অজয় সরকার, নাকে পলিপাস, নাকের গোড়ায় ঘা, কী ওষুধ দেব? এইভাবে অজয় সরকার, আপনি যদি হোমিওপ্যাথির মানুষ হয়ে থাকেন, হোমিওপ্যাথি যদি চর্চা করেন, এইভাবে প্রশ্ন করবেন না, বিকজ আর লটস অফ রেমেডিজ ইন হোমিওপ্যাথি অফ নেজাল পলিপ। সো ইন দোজ remedies we have to select single remedy. So to select a single remedy, to choose a single remedy, we have to know the variety of symptoms. We have to know the patient's past history, family history, the present complaints along with nasal polyp, the patient's stool, the patient's urine, all of these is very essential to select a similimum. So please don't ask this type of foolish question. তাও আপনাকে বলে দিই, নাকের পলিপাসে জেনারেলি যে মেডিসিনগুলো এসে থাকে, ক্যালকিরিয়া ফস, ন্যাট্রামিওর, থুজা অক্সিডেন্টালিস, টিউকেরিয়াম মারামভারাম, ঠিক আছে, মেডোরিনাম, ক্যালকিরিয়া কার, বাস এই মেডিসিনগুলো জেনারেলি এসে থাকে। কী বললাম? ক্যালকিরিয়া কার, ক্যালকিরিয়া ফস, থুজা অক্সিডেন্টালিস, টিউকেরিয়া মেরামভেরাম, স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস, স্যাঙ্গুনেরিয়া
ক্যানাডেন্সিস। তো এই ধরনের যে মেডিসিনগুলো এসে থাকে জেনারেলি। তা বলে কি সালফার আসবে না? আসতেই পারে সালফার। অ্যাজ আ হোল যদি পেশেন্টটা সালফারের হয়, পেশেন্টের যদি স্নানে অনীহা আছে, মিষ্টি পছন্দ করে, পেশেন্ট গরম কাতর, পেশেন্টের সারা শরীরে জ্বালা হচ্ছে, পেশেন্ট স্নান করতে পছন্দ করে না, পেশেন্টের স্কিনের প্রবলেম আছে, তার সঙ্গে যদি নাকে পলিপাস হয়, সালফার। যদি পেশেন্ট দুধ খেতে পছন্দ করে না, দুধ খেলে পেটের প্রবলেম হয়, পেশেন্টের ইন্ডোলেন্সি আসে, অর্থাৎ পেশেন্ট কুড়ে প্রকৃতির, পেশেন্ট নাদুস নুদুস চেহারা, পেশেন্টের প্রচণ্ড ঘাম হয় এবং ঘামে টক গন্ধ থাকে, পেশেন্টের মাথায় স্পেশালি বেশি ঘাম হয়, পেশেন্ট দুধ খেতে খুব বেশি পছন্দ করে, পেশেন্ট খুব ভয় পেশেন্টের খুব বেশি, অন্ধকারে ভীতি আসে, পেশেন্ট নুন খেতে পছন্দ করে, পেশেন্ট শক্ত পায়খানাতে ভুগছে, সেই ক্ষেত্রে আমরা ক্যালকিরিয়া কার্ব ইউজ করতে পারি। যদি কোনো পেশেন্টের মুখে প্রায়ই ঘা হয়, হুইচ ইজ কল্ড স্টামাটাইটিস, পেশেন্টের মাড়ি থেকে রক্ত পড়ে, পেশেন্টের কেটে গেলে কত তাড়াতাড়ি শুকাতে চায় না, পুজ হয়ে যায়, পেশেন্ট যে কোনো কাজ তাড়াহুড়োর মধ্যে করে, পেশেন্টের ঘামে প্রচণ্ড দুর্গন্ধ, নট অনলি ইন পারস্পিরেশন বাট অলসো ইন এভরি ডিসচার্জেস, ভেরি অফেন্সিভ, ভেরি ফাউল স্মেল ইজ প্রেজেন্ট। কান দিয়ে ডিসচার্জ হচ্ছে, সেখানে দুর্গন্ধ, প্রস্রাবে দুর্গন্ধ, পায়খানাতে দুর্গন্ধ, ঘামে দুর্গন্ধ, সব জায়গাতে দুর্গন্ধ। সেক্ষেত্রে যদি দেখলেন কেটে গেলে তাদের শুকাতে চাইছে না, পেশেন্ট তাড়াহুড়ো করে সব কাজেই, পেশেন্টের ভুলে যাওয়ার সমস্যা আছে, পেশেন্ট ডান দিকে চেপে শুতে পারে না, পেশেন্টের ডান দিকের নাকের পলিপাস হয়েছে, সেক্ষেত্রে আপনি মাক্সল ইউজ করতে পারেন। তো এইভাবে আমরা কেস ট্রেকিং করে যে মেডিসিনটা যে ক্ষেত্রে আসবে শুধুমাত্র সেই জায়গাতে সেই সিমিলার ড্রাগটা ইউজ করব, ঠিক আছে? তো জেনারেলি মাক্সল, স্যাঙ্গুনিয়া নাইট্রেট, স্যাঙ্গুনিয়া ক্যানাডেন্সিস, ক্যালকিরিয়া ফস, ক্যালকিরিয়া কার্ব, থোজা অক্সিডেন্টালিস, টিউকেরিয়া মেরামহাম, এই মেডিসিনগুলো নাকের পলিপাসে জেনারেলি এসে থাকে, ঠিক আছে, বা নাকের ঘায়ে এসে থাকে। তো কোন মেডিসিনটা আসছে আপনাকে সিলেকশন করে নিতে হবে। রাকিব মিয়া, দাদা মাথা ব্যথা দুপুর 12টা থেকে 3টা, কোন মেডিসিন আসবে? যদি দুপুর 12টাতেই স্টার্ট হচ্ছে সেই ক্ষেত্রে আপনি আর্সেনিকের কথা ভাবতে পারেন, সেই ক্ষেত্রে আপনি জিঙ্কাম মেটের কথা চিন্তা করতে পারেন। জিঙ্কাম মেট ইজ আ ভেরি রেস্টলেস রেমেডি, বসলে সবসময় পা হাত দোলাতে থাকবে। যদি কোনো ইরাপশন, যদি কোনো ভেসিকুলার ইরাপশন, পিম্পলস বা চিকেন পক্স বা মিজলস, মিলমিলে হাম যাকে বলা হয়, এই ধরনের কিছু ভেসিক্যাল ইরাপশন যদি বসে গিয়ে থাকে, অর্থাৎ কারো মিজলস বেরোচ্ছিল বা চিকেন পক্স হচ্ছিল, অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে কোনো রকমের দাবিয়ে ফেলেছে, তারপর থেকে যদি মাথা ব্যথা শুরু হয়েছে, তাহলে জিঙ্কাম মেটের কথা চিন্তা করতে পারেন। বিকজ জিঙ্কাম মেটের অ্যাগ্রাভেশন পিরিয়ড 12টার সময় আমরা জানি, এবং পেশেন্ট যদি প্রচণ্ড রেস্টলেস হয়, পেশেন্টের ভুলে যাওয়ার সমস্যা আছে, সেক্ষেত্রে জিঙ্কাম মেটের কথা চিন্তা করতে পারেন। আর্সেনিক অ্যালবামের যদি সিমটম কিছু থাকে, যেমন পেশেন্ট ইজ ভেরি মাচ ফ্যাস্টিডিয়াস, পেশেন্ট প্রচণ্ড খুঁতখুঁতে স্বভাবের, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন থাকে, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন, আয়রন করা, ইস্ত্রি করা পছন্দ করে, পেশেন্টের অল্পতে মৃত্যু ভয় হয়, পেশেন্টের মাথা ব্যথার সঙ্গে পেশেন্টের যদি এই ধরনের মানসিক সিমটম থাকে, ডাক্তারবাবু আমার মনে হয় মাথা ব্যথা সারবে না, রোগ সম্বন্ধে যদি পেশেন্টের হতাশা থাকে, পেশেন্টের অল্প কিছু হলেই যদি অল্পতেই পেশেন্টের রোগ হঠাৎ করে বেড়ে যায়, ঠিক আছে, এই ধরনের যদি পেশেন্টের সিমটম থাকে, তাহলে আপনারা আর্সেনিক অ্যালবামের কথা আপনি চিন্তা করতে পারেন, রাকিব মিয়া। যদি দেখেন পেশেন্টের মাথা ব্যথা হঠাৎ করে শুরু হচ্ছে, হঠাৎ করে চলে যাচ্ছে, এবং এটা বেশি দিনের পুরনো নয়, অ্যাকিউট মাথায় ব্যথাতে পেশেন্টের চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, এবং মাথার এই দুই জায়গাতে ক্যারোটিড আর্টারিতে মাথায় দপদপানি ব্যথা হচ্ছে, মাথা ব্যথার সঙ্গে কান গরম হয়ে যাচ্ছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সারা শরীর থেকে মাথা ব্যথা সামনের দিকে ছুটে আসছে, তাহলে এই ক্ষেত্রে আপনি বেলেডোনার কথা মনে করতে পারেন। কারণ বেলেডোনার অ্যাগ্রাভেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 3টের মধ্যে, আমরা জানি 2 বা 3টে, 2, 2.5, 3টে। তো এইভাবে আমরা মেডিসিন সিলেকশন করব পেশেন্টের অ্যাগ্রাভেশন অ্যামিলেশন পিরিয়ড দেখে, পেশেন্টের মডারেটি দেখে, পেশেন্টের কজেশন, সেন্সেশন, পেশেন্টের মাথা ব্যথার ধরনটা কীরকম। যদি পেশেন্টের দপদপানি ব্যথা থাকে, বেলেডোনা। যদি পেশেন্টের বার্স্টিং হেডেক থাকে, ক্লোনাইনাম। যদি পেশেন্টের হালকা হালকা মৃদু ব্যথা থাকে, জেলসিমিয়াম। পেশেন্টের মাথায় যদি হেভিনেস ফিলিং আছে উইথ দ্য পেন, উইথ দ্য হেডেক, জেলসিমিয়াম। পেশেন্টের মাথায় ব্যথার যদি লোকেশন সামনে থেকে পিছন দিকে যায়, ব্রাইনিয়া। সামনে থেকে যদি পিছন দিকে যায়, ল্যাকডিফ্লোরেটাম। পিছন দিকে যদি সামনে আসে, জেলসিমিয়াম।
ওয়ান সাইডেড যদি হয় রাইট সাইডেড স্যাঙ্গুনেরিয়া সাইলেসিয়া, লেফট সাইডেড যদি হয় স্পাইজিলিয়া ন্যাট্রামিওর, ওয়ান সাইডেড যদি হচ্ছে উইচ ইজ কল্ড হেমিক্রেনিয়া ক্যালিফস ক্যালকিরিয়াফস ম্যাকফস, রোদে যদি আরাম হচ্ছে গরমে আরাম হচ্ছে এইভাবে চেপে ধরলে আরাম হচ্ছে ম্যাকফস ব্রাইনিয়া বেলেরোনা। যদি মাথায় ব্যথার কারণ হিসেবে আমরা কজেশন অনুসন্ধান করতে গিয়ে দেখি মাথায় ব্যথার কারণ রোদে অনেকক্ষণ থাকার পর বা গ্যাস লাইটে কাজ করার পর অথবা গরম ঘরে থাকার পর হচ্ছে, সেক্ষেত্রে এন্টিমক্রুট, সেক্ষেত্রে গ্লোরাইনাম, সেক্ষেত্রে বেলেডোনা, এন্টিমক্রুট, ন্যাট্রামিওর, এই ওষুধগুলো আসতে পারে। তো এইভাবে আমরা কজেশন, লোকেশন, মডালিটিস, কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস অ্যান্ড কনকমিটেন্স, এই 5টা জিনিসের উপর ধ্যান রাখবো সবসময়। যদি এগুলোর মধ্যে কিছু না পাই তাহলে আমরা পাস হিস্ট্রি খাঙালে দেখবো, একটু মানে অনুসন্ধান করব, ইনভেস্টিগেট করব। উই হ্যাভ টু ইনভেস্টিগেট অল অফ দিস পয়েন্টস, কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স, all of this has to investigate by us. Not only this but also patient's present history, past history, personal history, family history are also investigated by us. Otherwise we cannot select a simillimum, we cannot cure a case. Understand what I said? প্রশ্ন দেখে নি। আচ্ছা, দিলরুবা আফরোজ, আদাব দাদা, আমি বাংলাদেশ থেকে, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকেও। দিলরুবা, আপনার ভিডিওগুলো খুব উপকারী, ধন্যবাদ। আচ্ছা দাদা, মাথা ব্যথা দুপুরবেলা থেকে। অসীম দাস, রাকিব মিয়া, আপনি কেন্টের রেপার্টারি দেখেন, ওইখানে খুব সহজে পেয়ে যাবেন। হ্যাঁ, তো রেপার্টারির কথাই বলছিলাম। অসীম দাস ঠিক বলেছেন, আপনি রেপার্টারি খুঁজলে খুব সহজেই পাওয়া যাবে। তো এইভাবে আমরা সিলেকশন করব কোনো একটা মেডিসিন। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল। কোনো প্রশ্ন নেই? যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করুন। আমি পরের পয়েন্টে চলে যাব এবং পরের পয়েন্টটা আলোচনা করার পরেই বা আলোচনা করতে করতেই শেষ করব। অনেকক্ষণ হয়ে গেছে, ইন্টারনেট শেষ হতে চলেছে আমার। সো বেশিক্ষণ আলোচনা চলবে না। সো যাদের কোশ্চেন আছে তারা তাড়াতাড়ি কোশ্চেন করুন। আমি লাইভটা তাড়াতাড়ি 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে শেষ করব। এবং যারা দেখছেন তাদেরকে আবার রিকোয়েস্ট করব, প্লিজ শেয়ার দিস ভিডিও টু অল অফ দ্য প্ল্যাটফর্মস লাইক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, টুইটার, ইমো আর যদি কোনো প্ল্যাটফর্ম থেকে যারা আপনারা যদি করে থাকেন সেখানে শেয়ার করে দিন লিঙ্কটা। যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত এতক্ষণ থাকার জন্য আমার সঙ্গে। তো আমি আলোচনা করছি কি রেপার্টারির গুরুত্ব। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ রেপার্টারি? লাইট ইন দ্য টাস্ক অফ মেমোরি ইন স্টোরিং দ্য ভাস্ট symptomatology of homeopathic mathematica. Light in the task of memory in storing the vast symptomatology of homeopathic mathematica. কি বলছে দেখা যাক নেক্সট পয়েন্টে। Homeopathic mathematica is an encyclopedia of symptoms containing over 3000 medicines approx. Most of them consist of hundreds, some even thousands of symptoms. Moreover, the volume of mathematica is increasing day by day with the addition of newly proved medicines. It is impossible for a human brain to remember all this symptomatology and prescribe correctly only on the basis of this knowledge. Hence, some from a reference book is very essential. The repertory serves as a reference which is a most useful and comprehensive aid in homeopathic clinical practice. The intelligent use of repertory will considerably lighten the task of memory in storing the vast symptomatology of homeopathic medicines and also make prescribing more precise. তাহলে কী বলা হচ্ছে, আমাদের ম্যাথমেটিকাতে আজকে এখানে লিখেছি 3000, তো আজকে প্রায় 4000-এর উপরের মেডিসিন রয়েছে। আমাদের ম্যাথমেটিকাতে আজকে প্রায় 4000-এর বেশি মেডিসিন রয়েছে এবং দিনের পর দিন ডে বাই ডে আরও মেডিসিন প্রুভ হচ্ছে এবং ম্যাথমেটিকাতে অ্যাড করা হচ্ছে। তো ম্যাথমেটিকাতে এত যে মেডিসিন রয়েছে, এত মেডিসিন, প্রায় একটা মেডিসিনের 1000-2000 সিমটম।
এত এত সিমটম কোনো হিউম্যান ব্রেনের ক্ষেত্রে মনে রাখা কখনোই সম্ভব নয়। টু রিমেম্বার all of these symptoms which are present in various of the medicines is not possible for human brain. হিউম্যান ব্রেনের ক্ষেত্রে কোনো দিনই সম্ভব নয় এত এত মেডিসিনের এত এত লক্ষণ মনে রাখা। তো এবারে কী করতে হবে? আমরা কি করি? আমাদের যাদের অতিরিক্ত প্রেশার থাকে, যাদের অতিরিক্ত কাজের চাপ থাকে, যারা মেন্টাল পরিশ্রম বেশি করি, সারাদিন বিজি থাকি, তারা কি করি? তারা কোনো একটা জায়গাতে আমাদের শিডিউলটা লিখে রাখি। যে শিডিউল, ওয়ার্কিং আওয়ার্স যেগুলো, আমাদেরকে বিকেলে এই কাজটা করতে হবে, বা আমরা অ্যাসিস্ট্যান্টকে মনে করিয়ে দিতে বলি। আমাদের যে অ্যাসিস্ট্যান্ট থাকে তাদেরকে মনে করিয়ে দিতে বলি। আমরা অনেক সময় বাবাকে বলি, মাকে বলি, মা আমাকে বিকেলবেলায় এখানে যেতে হবে, মনে করিয়ে দেবে। তাহলে আমরা যারা বিজি থাকি আমাদের মনে থাকে না যে আমাদের নেক্সট কখন কি করতে হবে। ওয়াই? বিকজ a lot of pressures are there in human brain. প্রত্যেকটা হিউম্যান ব্রেনে তাদের দৈনন্দিন জীবনের, তাদের রেগুলার রুটিনের, তাদের রেগুলার শিডিউলের বিভিন্ন প্রেশার, বিভিন্ন ধরনের প্রেশার থাকে। সো যার জন্যে উই ক্যানট রিমেম্বার অল অফ দ্য থিংস। সব কিছু আমরা মনে রাখতে পারি না, যার জন্য আমরা কেউ কেউ শিডিউল মেনটেন করি, লিখে রাখি খাতাতে, ডায়েরি মেনটেন করি, বিকেলে এই করতে হবে, কালকে ওটা করতে হবে, কাল পরশু ওটা করতে হবে। আমাদের যাদের অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে বলে দিই মনে করে দিতে, বাবা মাকে অনেক সময় বলি এটা মনে করে দিতে। তো এই ঠিক সেম অ্যাজ ইন কেস অফ হোমিওপ্যাথি। এত যে সিমটম আছে, এত সিমটম কোনো হিউম্যান ব্রেনের ক্ষেত্রে পসিবল নয় মনে রাখা। তাহলে কী করবে এক্ষেত্রে? এই ক্ষেত্রে আমাদেরকে একটা ইন্ডেক্স করে দেওয়া দরকার, একটা ডিকশনারি করে দেওয়া দরকার, হুইচ ইজ কল্ড রেপার্টারি। যে রেপার্টারিতে প্রত্যেকটা আলাদা আলাদা সিমটমকে ধরে বিভিন্ন মেডিসিন দেওয়া আছে। আমার মাথায় ব্যথার উপরে 100খানা মেডিসিন, গলায় ব্যথা, গিলতে গেলে গলায় ব্যথা, ডিসফেজিয়া, হুইচ ইজ কল্ড ডিসফেজিয়া, 200টা মেডিসিন। জিভে ঘা, 40টা মেডিসিন। ঘাম, সারা শরীরে ঘাম, 150টা মেডিসিন। বগলে ঘাম, 5টা মেডিসিন। মাথার পিছনে ঘাম, 7টা মেডিসিন। পায়ের তলায় জ্বালা, 7টা মেডিসিন। কোথার মানে বলছি আমি এগুলো। তো এইভাবে একটা নির্দিষ্ট রুব্রিক ধরে, নির্দিষ্ট সিমটম ধরে আমাদের রেপার্টারিতে কী করা আছে, আমাদের ইন্ডেক্স করে দেওয়া আছে, ডিকশনারির মতন সাজিয়ে দেওয়া আছে যে এই সিমটমের উপর, এই রুব্রিকের উপর এই মেডিসিনগুলো জেনারেলি এসে থাকে। তাহলে কী হলো, কোনো যখন একটা পেশেন্ট এলো তখন পেশেন্টকে একটা মেডিসিন দেওয়ার ক্ষেত্রে আমরা দেখে নেব যে ওই নির্দিষ্ট রোগটা, যে রোগটা নিয়ে পেশেন্ট এসেছে, সেই রোগটাতে আর কী মেডিসিন আসছে। আমি ভাবলাম পেশেন্টের সালফারের কয়েকটা সিমটম আছে, কিন্তু দেখা গেল আমি রেপার্টারি খুলে দেখলাম ল্যাকেসিসও রয়েছে। ল্যাকেসিসও গরম কাতর, ল্যাকেসিসেও জ্বালা আছে, সালফারেও জ্বালা আছে, সালফারও গরম কাতর। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম ল্যাকেসিস রয়েছে, এবং ল্যাকেসিসের আরও কিছু সিমটম জিজ্ঞাসা করতে গিয়ে দেখলাম হ্যাঁ, পেশেন্ট প্রচণ্ড বকবক করতে পছন্দ করে, পেশেন্ট প্রচণ্ড গল্প করে, কথা বলতে পেলে আর কিছু চায় না, খাওয়া দাওয়া কাজ ভুলে যায়। পেশেন্টের টাইট জামা কাপড় পছন্দ হয় না পরা। পেশেন্টের জিভটা দেখলাম পুরো কাঁপছে। পেশেন্ট খুব জেলাস, পেশেন্ট খুব ডাউটফুল, পেশেন্ট খুব রিলিজিয়াস। তাহলে আমরা যে পেশেন্টটাকে সালফার দিচ্ছিলাম, সেই পেশেন্টটাকে সালফার না দিয়ে মেডিসিন চেঞ্জ হয়ে চলে এলো ল্যাকেসিস, যে ক্ষেত্রে আমরা ল্যাকেসিস কোনো দিনও চিন্তা করতাম না রেপার্টারি না থাকলে। বুঝতে পারছেন কতটা ভূমিকা রেপার্টারি না থাকলে আমরা ল্যাকেসিস চিন্তা করতামই না। সেই ক্ষেত্রে ল্যাকেসিস দেখলাম রয়েছে রেপার্টারিতে লেখা, হেড পেন ল্যাকেসিস রয়েছে। ল্যাকেসিস দেওয়াতে পেশেন্ট সুস্থ হলো, সালফার দেওয়াতে হয়তো সুস্থ হতো না বা পার্সিয়াল রেজাল্ট পেতাম। রেপার্টারি ছাড়া আমরা ল্যাকেসিস সিলেকশন করতাম না, সুতরাং পেশেন্টকে আরোগ্য করা মুশকিল হয়ে যেত। বা পরবর্তীকালে আমরা ল্যাকেসিসের হয়তো কিছু সিমটম পেতাম 6 মাস পর, 1 বছর পর, যখন পেশেন্ট আরোগ্য হচ্ছে না, মোড অফ প্ল্যান যখন আমরা চেঞ্জ করবো ট্রিটমেন্টের, তখন আমরা হয়তো ল্যাকেসিস পেতাম 6 মাস পর। তাহলে দেরি হতো আরোগ্য হতে। তাহলে রেপার্টারির হেল্পে আমরা সালফার না সিলেকশন করে ল্যাকেসিস সিলেকশন করতে পারলাম। বুঝতে পারছেন তো?
তাহলে এত কিছু সিমটম মনে রাখা কোনো হিউম্যান ব্রেনের ক্ষেত্রে সম্ভব নয়, এত এত মেডিসিন মনে রাখা সম্ভব নয়। তাহলে কোন মেডিসিনের কোন সিমটমে আমরা কোন মেডিসিন দেব কোনো পেশেন্টকে, সেটা সিলেকশন করতে আমাদেরকে হেল্প করে কে? হেল্প করে রেপার্টারি। ওই জন্য বলছে লাইটেন দ্য টাস্ক অফ মেমোরি ইন স্টোরিং দ্য ফার্স্ট সিমটোমেটোলজি অফ হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা। হোমিওপ্যাথিক ম্যাথমেটিকার সমস্ত লক্ষণ আমাদের মনে রাখা সম্ভব নয়। আমাদের মনে আসে কি, আমাদের মনে থাকবে কি সব সিমটম? কখনোই না। আমাদের ডান দিকের একটা পা গরম, একটা পা ঠান্ডা, ডান দিকের পাটা গরম, বাঁ দিকের পাটা ঠান্ডা, লাইকোপোডিয়ামে আসে। আর কোন মেডিসিনে আসে বলতে পারবেন? চেলিডোনিয়ামে আসে। আপনি রেপার্টারি খুলুন দেখতে পাবেন। বাঁ দিকের একটা হাত গরম, এদিকে একটা হাত ঠান্ডা, কোন মেডিসিনে আছে? খেয়াল করতে পারছেন না, কি করবেন? চায়নাতে আসে। আপনি রেপার্টারি খুলে দেখলেন চায়না রয়েছে। এক্সট্রিমিটিস চ্যাপ্টারে গেলেন, খুঁজে পাবেন ওখানে যেভাবে খুঁজতে হয়, যেটা প্রসিডিওর, সেটা আমি এখানে আলোচনা করছি না। বুঝতে পারছেন জিনিসটা? আপনি গেলেন চুল পড়ছে একটা পেশেন্টের, আপনার মাথায় সালফার, অ্যাসিড ফ্লোর, নেট্রামিও, সাইলেসিয়া, এই 2-4টে মেডিসিন আসছে। রেপার্টারি খুলে দেখলেন রেপার্টারি খুলে দেখলেন ক্যালকেরিয়া কার্ভ রয়েছে। পেশেন্টের বডি মেকআপ ক্যালকেরিয়া কার্ভের মতন। পেশেন্টের দুধ সহ্য হয় না, পেশেন্ট প্রচণ্ড ভয় পায়, পেশেন্ট অন্ধকারের ভয় আছে, নুন খেতে পছন্দ করে, ঘাম প্রচণ্ড হয়, ঘামে টক গন্ধ থাকে, ছোটোবেলাতে ঠিক মতন টাইমে দাঁত বেরোয়নি, চলতে শেখেনি টাইমলি। তাহলে এই ক্ষেত্রে কী হলো? দ্য সিলেকশন অফ দ্য ড্রাগ হয়ে গেল আপনার ক্যালকেরিয়া কার্ভ। যে ক্ষেত্রে আপনি অ্যাসিড ফ্লোর, সাইলেসিয়া, নেট্রামিও ছাড়া কিছু চিন্তা করছিলেন না, সেক্ষেত্রে চলে এলো ক্যালকেরিয়া কার্ভ। কে হেল্প করলো? হু হেল্পস আস? Repertory helps us in this type of cases. To select a simillimum, in many cases, repertory helps us a lot. So definitely, we need to use repertory again and again, repeatedly and frequently. But not, we may fully dependent on repertory. এটার মানে এটা নয় যে আমরা সমস্ত কেসেই রেপার্টারি রেফারেন্স নেব, রেপার্টারি ছাড়া আমরা চলতে পারবো না, তাহলে কিন্তু সেটা আলাদা জিনিস হয়ে গেল। আমি এখানে রেপার্টারির অ্যাডভান্টেজগুলো আলোচনা করছি, নট ডিসঅ্যাডভান্টেজ। যে কোনো সাবজেক্টের যদি অ্যাডভান্টেজ থেকে থাকে তাহলে অবশ্যই তার ডিসঅ্যাডভান্টেজ আছে। ইন এভরি সাবজেক্টস হুইচ হ্যাজ অ্যাডভান্টেজেস, দে অলসো হ্যাভ ডিসঅ্যাডভান্টেজেস। যদি কোনো সাবজেক্টের অ্যাডভান্টেজ থেকে থাকে তাহলে অবভিয়াসলি ডিসঅ্যাডভান্টেজ থাকবে। যদি আমরা রেপার্টারি নির্ভর হয়ে যাই পুরোপুরি, তাহলে কিন্তু সেটা খারাপ জিনিস, সেটা ঠিক নয়। সেটার কী প্রবলেম হতে পারে সেগুলো পরে আলোচনা করবো অন্য একটা লাইভে। বাট আজকে আলোচনা করলাম আমি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ রেপার্টারি। তিনটে পয়েন্ট আমি আলোচনা করলাম। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা কোনো একটা মেডিসিন, সেটা একটা মাথায় একটা মেডিসিন আছে, অনেক মেডিসিন কী কী আছে সেটা দেখার জন্য আমরা রেপার্টারি ইউজ করবো। 2-3টে মেডিসিন আমাদের মাথায় আসছে একটা কেসে, সেই ক্ষেত্রে আমরা এলিমিনেট করতে পারবো বিভিন্ন মেডিসিনকে একে অপরের থেকে। রেপার্টারির বিভিন্ন সিমটম, ম্যাথমেটিকাতে একটা মেডিসিনের অনেক সিমটম আছে, সেই সমস্ত সিমটমগুলো মনে রাখা সম্ভব নয় আমাদের ক্ষেত্রে। তাহলে ওই নির্দিষ্ট সিমটমটা কোন কোন মেডিসিনের মধ্যে আছে সেইটা দেখার জন্য আমরা রেপার্টারি ইউজ করতে পারি। তাহলে এই 3টে পয়েন্ট আজকে আলোচনা করলাম। আমি দাগ দিয়ে রাখছি বইটাতে, যে বইটা থেকে আলোচনা করলাম। পরের দিন আমি লাইভে যখন আসবো, নেক্সট পয়েন্টগুলো আলোচনা করবো। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ হোমিওপ্যাথি রেপার্টারি, or what are the advantages of repertory in homeopathic practice। নেক্সট সিমটম যেগুলো, নেক্সট যে পয়েন্টগুলো সেগুলো আলোচনা করব নেক্সট দিন। একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। রাকিব মিয়া, আপনার ভিডিও খুব উপকারে আসে, আমরা আপনার ভিডিও থেকে অনেক কিছু। ধন্যবাদ আপনাকে। আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন এবং দেখতে থাকবেন এইভাবেই, এবং ভিডিওটি লাইভটি শেয়ার করে দেবেন। লাইভটি পরেও যারা দেখবে, যারা হোমিওপ্যাথি ফিল্ড থেকে বিলং করে, তাদের উপকারে আসবে। সো থ্যাঙ্কস টু অল অফ ইউ যারা শেষ পর্যন্ত দেখলেন এবং সাথে থাকলেন। থ্যাংক ইউ। পরে আবার দেখা হবে। এখানেই আজকে শেষ করছি।